দ্রুত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার কথা ভাবছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে সচিবালয়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। খুব সকালেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:05 মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী। তখনও সচিবালয় শুরু হয়নি পুরোদস্তুর কর্মযজ্ঞ। তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতেই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি, অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার উপর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালে অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। আসলে কেন চালু হতেছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এদিকে বিকেলে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। বেলা 3টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। যেখানে বেশ কিছু পরামর্শ তুলে ধরে আগামী দিনে এ বিষয়ে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূতের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেইজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রত্যাশা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে। ইউএনের পরপরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি বলেন, দুদেশের জনগণের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সরাসরি ভিসা নিয়ে কথা না বললেও দ্রুতই সব স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ছিল হাইকমিশনারের। To support democratic, progressive and inclusive Bangladesh. গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। জনগণ কেন্দ্রিক বিষয় সামনে রেখেই এগুবে দুই দেশ। Our people-centric cooperation in all domains. এদিন বিকাল 4:30 থেকে প্রায় ঘণ্টাখানেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই দিন পাক পররাষ্ট্রমন্ত্রীও টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। দিনের শুরুতে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইস বিন আবিয়াহ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষকদের 100% ঈদ বোনাস, চাকরি জাতীয়করণ সহ 13 দফা দাবি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতি করবে না, অন্যদেরও করতে দেয়া হবে না। দুপুরে সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। শিক্ষক জোটের চেয়ারম্যান ও কুমিল্লা 2 আসনের এমপি সেলিম ভুইয়া মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে জামায়াত ও আওয়ামী পন্থীদের অপসারণের দাবি জানিয়েছেন। তুলে ধরেন 13 দফা দাবি। এসব দাবি পর্যালোচনা করে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেছেন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে আসতে হবে না, তবে শুধু দাবি উত্থাপন নয়, শিক্ষকদের নিজেদের দায়িত্ব পালনের উপর জোর দিয়েছেন মন্ত্রী। ব্রিফিংয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সাধারণ শিক্ষা, ইংরেজি ও মাদ্রাসা শিক্ষা এক ছাতার নিচে আনার বিষয়টি পর্যালোচনা করবে মন্ত্রণালয়, তবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বলেন, যেই দলেরই হোক না কেন, শিক্ষা খাতে রাজনীতিকরণ চলবে না। যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেব না। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট 0 হওয়া উচিত? আপনারা আপনাদের কমিটমেন্ট করেন, আমাদের এন্ডে আমরা করবো। প্রান্তিক জনপদ বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, পর্যালোচনা করে পাওয়ার যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এক্ষেত্রে 3 পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি না হয়। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণ করে প্রথম মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা করেন। বাস্তবায়নে গঠন করেন মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি 24 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিবেন। কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রকৃত হতদরিদ্রদের কার্ড দেওয়া হবে, এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। নারী প্রধান, অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং পিছিয়ে পড়া এই মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যেয়ে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, যাতে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হবে, থাকবে না কোনো দুর্নীতির সুযোগ। কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। তবে কবে থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে, এর জবাবও দেন মন্ত্রী। খুব শীঘ্রই দেখতে পাবেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, কোন এলাকা থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট, সব উপজেলা হবে, সব উপজেলা লামা এখন শুরু হচ্ছে।
দীপেন্দন বলেন সরকারের 180 দিনের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড। এ সময় তিনি বলেন আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে যেসব রিসোর্ট তৈরি করা হয়েছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত 2 জন। জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন যাত্রাবাড়ি এলাকায় ঠিক কয়েক হাত দূর থেকে ইমাম হাসান তাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তাইমের বাবা পুলিশ কর্মকর্তা ময়নাল হাসান তখন তার ঊর্ধ্বতন কর্তাদের আকুতি করে বলেছিলেন, একজনকে মারতে আর কয়টি গুলি লাগে স্যার? রোববার তাইম হত্যায় 3টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল 2। এতে আসামি হিসেবে আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জন। এদিন গ্রেফতার 2 আসামিকে হাজির করা হয় আদালতে। 9 আসামির অনুপস্থিতিতে আগামী 29 মার্চ থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে সারা দেশে কারফিউ জারি, 286টি মামলায় 4.5 লাখ ছাত্র জনতাকে হয়রানি সহ কয়েকটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দেন 2 জন। উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে, কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 যুবককে হত্যায় শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3-এর পুনর্নির্বাচন 14 এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোট করা হবে বলেও জানিয়েছেন কমিশনার রহমানেল মাসুদ। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরেই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি। বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও সংসদে এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে 2টো, সেগুলো আমরা আশা করতেছি যে 1 বৈশাখের আগেই করার, কারণ 1 বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের ছররা গুলিতে অন্তত 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। সকালে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রাম। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, মেঘনা নদী থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল সামুয়েল ট্রেডার্স, কিন্তু ইজারাদার ও নরসিংদীর মির্জাচর এলাকার একটি চক্র বালুমহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু তুলছিল। এ সময় গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
এক পর্যায়ে মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় আসা একদল লোক গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকজন। অস্ত্রধারী কিছু লোক নিয়ে আসে, এরা 5-7টা বুট দিয়ে আসে, অস্ত্র নিয়ে সবাই মানুষের উপরে হামলা করে। 20 থেকে 30 জন লোক, সবার কাছে অস্ত্র দুইটা করে, একটা করে না। 90% মানুষ মির্জাচরের ছিল, মুখোশ পরা ছিল, কিন্তু তারা একজন একটা বাড়ির ছিল আর কি, আচ্ছা ভাই লোক ছিল। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠায় চিকিৎসক। আহতরা হলেন আলিম মিয়া, নূর মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। আমরা দেশ শেষ, জমিন শেষ, জমিন দিয়ে রক্ষা করতে হবে। স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি সহ আশপাশের এলাকা ভাঙন ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় বালু চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা। সব নিয়ে গেছে, এখন বর্তমানে আমরা যে লাগাই জমিগুলো তারা ওরা নিতে গেছে, তাইলে আমরা আইন প্রশাসন যে এখন কাজ হইতেছে। অবৈধ বালু উত্তোলন ও গোলাগুলির ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। বালু উত্তোলনের ফলে গ্রামবাসীর কৃষি জমি বিনষ্ট হচ্ছিল। আজকে তারা প্রতিবাদ করলে পরে তাদের সাথে বালু উত্তোলনকারীদের সংঘর্ষ হয়, এতে কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয়। ঘটনাটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমি সকালে মিটিংও করেছি, কথাও বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদের ইজারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি কার্যকরী ব্যবস্থা দেখতে চাই, আমি কোনো লোক দেখানো অভিযান দেখতে চাই না। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। 5 টাকার লেনদেনকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে লক্ষ্মীপুরে ঘটে এমন ঘটনা, তবে এখন পর্যন্ত হয়নি কোনো ধরনের মামলা। হতবাক স্থানীয়রা, শোকে কাতর স্বজনরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই। একই ঘরে থাকতেন সহোদর খোরশেদ আর আলমগীর। মাস দুয়েক হলো বাড়ি ফিরেছেন সৌদি প্রবাসী ছোট ভাই আলমগীর। কথা ছিল ঈদের পর ফিরে যাবেন প্রবাসে, তবে তার আগেই পাড়ি জমালেন পরপারে। স্বজনরা জানান, কৃষিকাজ করে সংসার চালান বড় ভাই খোরশেদ। প্রতি মাসেই বিদ্যুৎ বিলের টাকা সমান ভাগে ভাগ করে দিতেন দুই ভাই। এ মাসে 5 টাকা বেশি কে দেবে তাই নিয়ে বাধে দ্বন্দ্ব। শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্বামীরা বিদ্যুৎ বিলের 5 টাকা কেন্দ্র করে খোরশেদ মিয়া মেরেছে। কেন মেরেছে? তার সাথে আছে তার মেজো ভাইয়ের বউ আর নিজের স্ত্রী। আমার বাবা হাসি মুখে গেছে দোকানে চা খাইতো, চা খাবে এর ভিত্তিতে আমার বাবার ইসে আজ 10 বছর তাই দম খাইতেছে, মারিয়ে তে সুডুগা খাবাই তো। 5 টাকার লেনদেন ঘিরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বাড়ির পাশের চায়ের দোকানের লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধরের পর ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 5 টাকার জন্য উনি আমার বাগিনা, ছোট বাগিনারে বড় বাগিনা ফিটি মারিয়ে লেছে দোকানের সামনে। এদিকে কোনো পরিচয় করে না, আমি আমার এ ভাইয়ের লাগি এ দুনুগার হাসি চাই। প্রত্যেক মাসে আমার কাছে বিল নিয়ে আসে, তো বিল নিয়ে আসলে এক পার্টি 5 টাকা কম দেয়, আরেক পার্টি বেশি দিতে, এগুলো নিয়ে প্রায় সময় এক ধরনের ক্ল্যাশ হয়। ঘটনার পর থেকেই পলাতক বড় ভাই খোরশেদ ও তার সহযোগীরা। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুই ভাইয়ের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা ছিল এবং 5 টাকার একটা প্রবলেম, এটা নিয়ে দুই ভাই কথা কাটাতে একটু হাতাহাতির মতো হয়েছে। এরপরে দোকানের মধ্যে দুই ভাইকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ছোট ভাই একটু অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মোহাম্মদপুর এলাকার বসিলা, বেড়িবাঁধ, আদাবরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আহসান, রহমান, রাসেল, রায়হান, মারুফসহ বেশ কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। শনিবার রাতে চাঁদা না পেয়ে আদাবরের একটি
এমব্রয়ডারি কারখানায় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কালা রাসেলের গ্রুপ। এতে বেশ কজন হতাহত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে কারখানার কর্মচারী ও ব্যবসায়ীরা আদাবর থানা ঘেরাও করে। সন্ত্রাসী চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা। পরে থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে গতরাত থেকেই অভিযানে নামে মোহাম্মদপুর জোনের পুলিশ। রাতে গ্রেফতার করা হয় কালা রাসেলকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বসিলা, বেড়িবাঁধ, আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। দীর্ঘ ১৮ মাস বিরতির পর আবারও পুরনো কর্মস্থলে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনুস সেন্টারে যান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের। সময় তাকে অভ্যর্থনা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরাই। সেখানে পৌঁছানোর পর গ্রামীণ সংগঠন এবং ইউনুস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সাথে বৈঠকে অংশ নেন তিনি। ১.৫ বছর পর প্রিয় কর্মস্থলে ফেরায় সহকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। চলতি মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে ফিরে আসার পরিকল্পনাও রয়েছে। ইউনুস সরকার চায়নি বলেই জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এজন্য সুনির্দিষ্ট ডিজাইন ও প্রশাসনিক কারিগরি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন, জাতীয় পার্টিকে সূক্ষ্মভাবে সংসদ থেকে সরানো হয়েছে। অনেক আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এর অংশ ছিল বিএনপি ও জামায়াত এবং সহযোগিতা করেছে প্রশাসন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে নির্বাচনে হারার পেছনে দলীয় দুর্বলতা ও তরুণদের ভোট না পাওয়াকেও দুষছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবার একটু পেলাম না, কারণ একটি ইউনিট সরকার চায়নি জাতীয় পার্টি একটি আসন পাক, এবং সেটার জন্য তারা সুনির্দিষ্ট ডিজাইন করে প্রশাসনিক কারিগরির মাধ্যমে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো আসন। পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। পরে বিকেলে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো চাপ অনুভব করে পদত্যাগের ঘোষণা দেননি। নিজেকে অরাজনৈতিক মানুষ দাবি করে বলেন, দেশে এখন রাজনৈতিক সরকার, তারা তাদের মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারবেন। নতুন সরকার তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন বলে উল্লেখ করেন ঢাবি উপাচার্য। সকালে পদত্যাগপত্র জমার পর শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছাও জানান। এর আগে 10 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন আসলে কোনো সম্পর্ক নেই। আমি যেটি বলেছি যে আমি একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা নিয়েছিলাম। সেই পরিস্থিতি উন্নতি হয়েছে। আমি তো আসলে অরাজনৈতিক ধরনের মানুষ। আমি মনে করি যে এখন একটি রাজনৈতিক সরকার এসছেন এবং তারা তাদের মতো করে প্রশাসন গুছিয়ে নিতে পারবেন। এই জন্যেই রাজনৈতিক সরকার আসার আগেই আমি আমার পাবলিক ডিক্লারেশনটা দিয়েছিলাম। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা, নূরজাহান, সবগুলোই ছদ্মনাম। মিথ্যা পরিচয়ে গৃহকর্মী হিসেবে ঢুকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই ছিল তার কাজ। সম্প্রতি রাজধানীর উত্তরায় এক গৃহকর্ত্রী হত্যার ঘটনায় বিলকিসি নামের এই নারীকে গ্রেফতার করেছে পিবিআই। 17 ফেব্রুয়ারি দুপুর 2:30টায়
পলিথিনের ব্যাগ হাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায় এই নারীকে। পুলিশ বলছে তার নাম বিলকিস, পেশায় গৃহকর্মী। যে বাসায় কাজ করতেন বিলকিস, সেই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে কৌশলে তা পান করানোর পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় তার স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। বাবাকে যখন কল করা হলো তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। এই ঘটনায় মামলার পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। পুলিশ বলছে পেশাদার অপরাধী বিলকিস। বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ, বলছে পিবিআই। আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতর সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। এ ধরনের ঘটনা হতে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে পুলিশ। তাই গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটের কচুয়ায় মোহাম্মদ রহমতুল্লাহ শেখ নামে এক যুবককে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে উপজেলার সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে এই যুবককে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে খুলনা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। আহত রহমতুল্লাহ জানিয়েছেন, চর সোনাকুর গ্রামের 2 ভাই ইসরাফিল, ইয়াসিন ও তাদের সহযোগী ইব্রাহিম তাকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় তার 2 হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, 2 পায়ের অবস্থাও গুরুতর। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। আহতের বাবা জানিয়েছেন, অভিযুক্তদের সাথে জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল। পুলিশ জানায়, আহত রহমতুল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির জুরাইন এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানিয়েছেন, যাত্রাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বাহাদুর শাহ পরিবহন জব্দ ও চালককে আটক করা হয়েছে। ব্যস্ততা যখন তুঙ্গে, তখনও ক্লান্তি নেই দর্জি পাড়ার কারিগরদের। হাতের প্রতিটি ফোড়েই লুকিয়ে আছে এক একটি পরিবারের ঈদ আনন্দ। শবে বরাতের আগেই অর্ডার বেড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 10 রোজার পর আরও 1 দফা অর্ডার বাড়বে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্জি পাড়ায় হাত বদল হয় কয়েকশো কোটি টাকা। সারা বছরের ব্যবসার 40% সম্পন্ন হয় রমজানে। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে দর্জি বাড়িগুলোর ব্যস্ততা। নিজের আঙ্গিকে পোশাক তৈরিতেই ভিড়। অনেকেই আগেভাগে বানিয়ে নিচ্ছেন শখের পোশাক। শবে বরাতের পর থেকে কারিগরদের ব্যস্ততা বেড়েই চলছে। তবে দর্জি বাড়িতে নারীদের আনাগোনা বেশি। সূক্ষ্ম হাতের কাজ, মাপের নির্ভুল কাটিং আর খণ্ড খণ্ড কাপড়ের একের পর এক পূর্ণাঙ্গ রূপ দিতেই ব্যস্ত কারিগররা। রোজায় কাজ শুরু হয় 10টা থেকে, চলে মাঝরাত অবধি। পুরনো ঐতিহ্য এর প্রতি এখনো আস্থা হারায়নি সাধারণ মানুষ।
একেবারে রেডিমেডের একটু সমস্যা হচ্ছে, অনেক সময় গায়ের সাথে ফিটিং হয় না। কাটিং মানে যেভাবে বলি সেভাবে ওনারা করেন, সেই ডিজাইনটা রাখেন। মাথায় যদি ডিজাইন থাকে, অনেক পছন্দ হচ্ছে, এটা কাপড়ের মেটেরিয়াল চুজ করা যায় নিজে নিজে, সেজন্য বানানো দেওয়া হয়। 10 রমজানের আগেই দেখা যায় যে অর্ডারের প্রেশার পড়লে ওনারা হচ্ছে অর্ডার অফ করে দেয়, তো ওই বেসিসে দেখা যায় যে আগে থেকেই বানাতে নিয়ে আসি। দর্জি বাড়িগুলোতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ঢের আগে। শবে বরাতের আগ থেকেই এখানে উপচে পড়া অর্ডার। 10 রোজার পর থেকে ব্যস্ততার নতুন মোড় নেবে। এবারে ঈদে আভিজাত্যের লড়াই এগিয়ে আছে পাকিস্তানি সালোয়ার কামিজ। শৌখিনতার এই ছোঁয়ায় খরচটাও বেশ। সালোয়ার ব্লাউজের জন্য সর্বোচ্চ মজুরি গুনতে হচ্ছে 1000 টাকা। কাস্টমার এখন কাপড় আগেই বানায় ফেলায়, সবরাতের আগে। সবরাতের আগে চাপ ছিল, তখন কাজ অনেকগুলো কাজ করতে পারছি। 700 টাকা সুতি সালোয়ার কামিজ নর্মালটা, যেটা পাইপিং টাইপিং ছাড়া হয়, আর ডাবল যেটা সালোয়ার কামিজ ওটা 1000 টাকা। ডিজাইন হলে মজুরি বাড়ে। অর্ডার আছে, টুকটাক আছে, এখন শুধুতে একটু কমই আর কি। এখন মানুষ একটু মার্কেটে কম আসে আর কি, কিছুদিন পরে মার্কেটে লোকজন আসবে, ওই সময় কাজকাম বাড়বে। হতে পারে 25 রোজা, 28 রোজা বা 29 রোজা অর্ডার নিয়ে দেওয়া যায়, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। এটি শুধু কারিগরদের একার লড়াই নয়, দর্জিদের এই ব্যস্ত সময়ে হাত লাগাচ্ছেন পরিবারের অন্য সদস্যরাও। কেউ পুঁথি বসাচ্ছেন, কেউ হুক লাগাচ্ছেন, আবার কেউ নিপুণ হাতে কাটছেন বাড়তি সুতো। এই যে পারিবারিক বন্ধন আর সমৃদ্ধ শ্রম, তারাই পূর্ণতা দিচ্ছে এক একটি শখের পোশাককে। ঈদ কেন্দ্রিক পোশাকের এই বিশাল বাজারে দর্জি শিল্পের অংশীদারিত্ব প্রায় 25%। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলা নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মধ্যে। শনিবার মধ্যরাতের এই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 23 জন আফগান নাগরিক নিহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সাম্প্রতিক আত্মঘাতী হামলার জেরে আইএস আর টিটিপির ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে দ্রুত কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান প্রশাসন। রাতভর পাকিস্তান সীমান্ত ঘেঁষা আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে গুড়িয়ে যায় বসতবাড়ি সহ নানা স্থাপনা। অনেকেই হারিয়েছেন স্ত্রী, সন্তান, প্রিয়জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আফগানিস্তানের নানগারহার প্রদেশ। রমজান মাসে ভয়াবহ এই হামলাকে নজিরবিহীন ও অমানবিক বলছেন ক্ষতিগ্রস্তরা। কাল রাতে মনে হচ্ছিল আমাদের ওপর কিয়ামত নেমে এসেছে। এই রমজান মাসে নারী, শিশু আর বৃদ্ধদের হত্যা করেছে পাঞ্জাবিরা। রাত প্রায় 12টার দিকে অত্যন্ত নৃশংস আর নিন্দনীয় হামলা করেছে পাকিস্তানি বাহিনী। বেহেসুদ জেলার গির্দিকাস গ্রামে নারী ও শিশু সহ অনেকে হতাহত হয়েছে। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের উদ্ধারে কাজ চলছে। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার কারণ স্পষ্ট করা হয়। দাবি, আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএস ও তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যদিও পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে কাবুল। সম্প্রতি পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানে বিমান হামলার কয়েক ঘন্টা আগে দেশটির নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী বোমা হামলায় 2 জন সেনা নিহত হয়েছে বলে জানা যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।